আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ। বিগত স্বৈরাচার সরকার ২০০৯ সালে পরিবেশ ও বনের উপর একটি সেমিনার হয়েছিল স্বৈরাচার সরকারের সময়। সৌভাগ্যক্রমে সেই সেমিনারে আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম। তখন আমি ওটিএইচপি, অর্গানাইজেশন ফর ট্রুথ, হেল্প অ্যান্ড পিস অর্গানাইজেশনের কাজ করতাম। সেই অর্গানাইজেশন যেহেতু পরিবেশের উপর কাজ করত, কানাডিয়ান সিডার ফান্ডে দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর এলাকায়। তো সেই সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। সেখানে স্বৈরাচার সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমরা ক্ষমতায় আসার পরই সুন্দরবনে বাঘ বাচ্চা দেওয়া শুরু করেছে এবং বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিনি বলেছিলেন যে রাস্তার দুপাশে বন কাটা নিষেধ করা হয়েছে। এছাড়া তিনি বলেছিলেন যে বিগত সরকার অর্থাৎ বিএনপি সরকারকে দোষারোপ করে তিনি বলেছিলেন যে বিগত সরকার শুধু রাস্তারই বন গাছ কাটেনি, সুন্দরবন এবং কি হিল ট্রাক্স অঞ্চলেরও গাছ কেটে উজাড় করে দিয়েছে। বাংলাদেশে আর কোনো ফল উৎপাদন হয় না, সব ফল বিদেশ থেকে আমদানি করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা জানি বিগত স্বৈরাচার সরকার সুন্দরবনের একেবারে ভিতরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছেন কয়লা ভিত্তিক। সেই কয়লা আসার কথা ইন্দোনেশিয়া থেকে, আমরা জানি ম্যাক্সিমাম কয়লাই আসতো ইন্ডিয়া থেকে। এবং সেই পিডিকে, এই জ্বালানি যে পিডি ছিলেন সেখানে পিডিকে প্রজেক্ট ডাইরেক্টরকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার জন্য। বর্তমানে ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচারের বিদায় ঘটেছে। বর্তমানে ইন্ট্রিম গভর্নমেন্ট বাংলাদেশ পরিচালনা করছেন এবং আমরা জানি ইন্ট্রিম গভর্নমেন্ট একজন খুব দক্ষ উপদেষ্টা আছেন। যদিও ইন্ট্রিম গভর্নমেন্টের ম্যাক্সিমাম উপদেষ্টারাই অত্যন্ত উচ্চশিক্ষিত এবং দক্ষ এবং সমাজে তারা সুপ্রতিষ্ঠিত। পরিবেশ ও বনের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি ১ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। এখন আমরা একটু বিশ্লেষণ করব স্বৈরাচার সরকার যাওয়ার পরে ১ বছরে তিনি কি করলেন। আমরা জানি তিনি রাষ্ট্রের প্রতিটা বিষয়, শুধু ওনার মন্ত্রণালয় না, তিনি হজ নিয়েও কথা বলেন, ওমরা নিয়েও কথা বলেন, তিনি রোজা নিয়েও কথা বলেন, তিনি কোরবানি নিয়েও কথা বলেন, তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। অর্থাৎ তিনি প্রতিটা বিষয়ে আছেন। তিনি এবং আরও কয়েকজন উপদেষ্টা আছে, যেমন আসিফ নজরুল, তারপর আছেন ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তারপর আছেন মাহবুস, তারপর এর আগে উপদেষ্টা ছিলেন বর্তমানে এনসিপির নাহিদ। এরা প্রতিটা বিষয়ে কথা বলেন। তো ঠিক এরকম রেজওয়ানা হাসানও প্রতিটা বিষয়ে কথা বলেন। তো আমরা এখন দেখতে পাই যে গত কিছুদিন আগে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সুন্দরবন, যেখানে আমরা জানি যে এই ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ এই সুন্দরবন ভারত এবং বাংলাদেশ নিয়ে বিস্তৃত, যার 4 ভাগের 3 ভাগ বাংলাদেশে অবস্থিত এবং 1 ভাগ মাত্র ভারতে অবস্থিত। সেখানে গত কিছুদিন আগে আমরা জানতে পারি যে চকরিয়া সুন্দরবনের অংশ, চকরিয়া অংশে প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকায় মাত্র একটি গাছ আছে এবং এই সুন্দরবন এলাকার ভিতরেই কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যার ফলে কিন্তু সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমি জানি না উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারগুলাতে, যেখানে সুন্দরবন কিন্তু প্রায় বিলীন হওয়ার উপক্রম হয়েছে, যেখানে বাংলাদেশে 4 ভাগের 3 ভাগ থাকার পরেও বাংলাদেশে বাঘের সংখ্যা, হরিণের সংখ্যা, বানরের সংখ্যা কম। ইভেন যে ম্যানগ্রোভ যে গাছগুলা আছে, যে গাছগুলা জন্মায়, সেই গাছগুলাও কিন্তু বাংলাদেশের অংশে অনেক কমে গেছে। যেমন আমরা জানি কিছুদিন আগে কিন্তু থেকে বিশ্ব পরিবেশ এরকম কিছু সংস্থা বলেছিল বাংলাদেশে সুন্দরবন অঞ্চল শুশুকের সংখ্যা কমে গেছে এবং ক্রোকোডাইল বা যেটাকে আমরা কুমির বলি, ছোট জাতের কুমির আমাদের অঞ্চলে পাওয়া যায়, সেটার সংখ্যা অনেক কমে গেছে। সেখানে আমরা আবার জানতে পারি যে কিছুদিন আগে আমরা জেনেছি যে আমাদের দেশের কিছু অঞ্চল আছে পরিবেশের অধীনে পড়ে, যেমন সিলেটের কিছু অঞ্চল আছে। বাংলাদেশে সারা দেশে প্রায় 61টি কোয়ারি অর্থাৎ পাথর ও বালু উত্তোলনের জায়গা আছে 51টি, সেখানে সিলেটেই প্রায় পড়েছে 10টি। সেখানে আমরা জানি সিলেটের সাদা পাথর, যেটা কিনা আমাদের দেশে পাওয়া যায় না, সেটা ঢলের সাথে ভারত থেকে বাংলাদেশে আসে, সেই পাথর পর্যন্ত উজাড় করে মাটি দেখা যাচ্ছিল। তো এবং এটা সবচেয়ে বড় জিনিস, এই যে এই ঘটনাগুলা দেখা গেল সিলেটের এই ঘটনায় প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বিজিবি, রাজনৈতিক দল, ইভেন বিগত স্বৈরাচার সরকার যাওয়ার পরে এই চোরাকারবারিদের সাথে আমাদের রাজনৈতিক দলের বিএনপি, জামাত এবং
সেই স্বৈরাচার আওয়ামী লীগও জড়িত ছিল এবং কেউ কারো চেয়ে কম না, তারা যোগসাজশে এই কাজ করছে। যেমন আমরা জানি আমাদের টিভিতে, অনলাইন মিডিয়াতে, পত্রিকাতে এটি নিয়ে কিন্তু অনেক লেখালেখি হয়েছে। শেষ পর্যন্ত হাইকোর্টকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আগামী 1 মাস কেউ পাথর উত্তোলন করতে পারবে না এবং পাথরগুলাকে ফেরত দিতে হবে যেখানে নিয়ে গেছে। কিন্তু আমরা সবচেয়ে মজার ঘটনা আমরা জানি, এই যে কোয়ারের কথা বললাম, 51টি কোয়ারে 2021 সালে সর্বশেষ ইজারা দেওয়া হয়েছিল 1 বছর জন্য। ইজারাগুলা সাধারণত 1 বছর, সেই ইজারাগুলা কিন্তু পরবর্তীতে আর কোনো কাউকে দেওয়া হয়নি। অর্থাৎ 21 সালে যে ইজারা দেওয়া হয়েছে সেই ইজারাদাররাই কিন্তু একটা সন্ত্রাসী যোগসাজশে, প্রশাসন এবং পুলিশ এবং বিজিবিকে সাথে নিয়ে এবং রাজনৈতিক দলের নেতারা যোগসাজশে 2021, 22, 23, 24, 25 অর্থাৎ দীর্ঘ 5 বছর ধরে তারা যোগসাজশে লুটপাটের সাথে জড়িত। অর্থাৎ এই যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, জাতি অনেক আশা নিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়েছিল এবং বিশ্বাস করেছিল, সেই জায়গা থেকে আমরা জানি কয়েকদিন আগে এই সৈয়দা রেজনা হাসান, যিনি কিনা এবং বন ও পরিবেশ উপদেষ্টা দায়িত্ব পান, তিনি বলেছেন বনের জমি উদ্ধারে অগ্রগতি হয়নি, দূষণ ও পলিথিন বন্ধ হয়নি। এবং আমরা জানি তিনি মানে ক্ষমতা নিয়েই তিনি এই দপ্তরের যখন ক্ষমতা পেয়েছেন তখনই তিনি কিন্তু পলিথিন বন্ধের একটা উদ্যোগ নিয়েছিলেন এবং চটের ব্যাগ। পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে সব জায়গা থেকে 1 টাকার ব্যবসা যদি ওনারা করেন তাহলে জাতি কি পেল। অর্থাৎ জাতি আসলে আশাহত, গত 1 বছরেও জাতি আশাহত। বর্তমানে আমরা দেখতে পাই যে সুন্দরবন বিলীন হচ্ছে, সে বিলীন পর্যায়ে আছে। সর্বশেষ যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের দেশে স্থাপন করে তাদের নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন বিদ্যুৎ উৎপাদনে নতুন কোনো দিক নির্দেশনা আসেনি। মুখে অনেক কথা বলা হচ্ছে, বাট বাস্তবিক কোনো দিক নির্দেশনা পরিকল্পনা আসেনি। পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নিল, পলিথিন নিষিদ্ধ হয়নি। তারপর হচ্ছে এই যে জলাশয় এবং আমাদের যে খনিজ সম্পদ অর্থাৎ এই পাথর বা যেসব পাহাড়ি পার্বত্য অঞ্চল আছে সেগুলোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ জাতি আশাহত। অর্থাৎ যিনি সেই চেয়ারে যান, যাহাই লাউ তাহাই কদু।